আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে যাদের স্টকগুলি নিয়ে আলোচনা করব সেই বন্ধুরা হলেন সেলিম তালুকদার, ডেপুটি রিজিওনাল ম্যানেজার চুনা, সালেক ভুঁইয়া, মোর্শেদ আলম, জাকির হোসেন, কাজী আবু হায়দার সাজু, ইয়াকুব ভুঁইয়া, আক্তার হোসেন, আর্চনা রানী নাথ। এই স্যারেরা ওনাদের রিকোয়েস্টের শেয়ারগুলি নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ। আর পুরো আলোচনা জুড়ে আমি রাইট ক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে। আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেল। শুরু করার আগে বলতে চাই, যারা এখনও আমার ফেসবুক পেজে বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন নাই তারা এখান থেকে যুক্ত হয়ে নেবেন। আরও একটি কথা, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন। কারণ দিন শেষে লাভ বা লস পুরোটাই আপনার। আমি আপনার লাভ লসের অংশীদার নই। শেয়ার বাজার থেকে ইনকাম করে আপনি আপনার সংসারের মাসিক খরচ কোনো দিন চালাতে পারবেন না, এটা বলাই যায়। তবে বাড়ি গাড়ি বা কোটি টাকা এখান থেকে প্রফিট করা সম্ভব। মানে অনেকেই এখান থেকে বাড়ি গাড়ি করেছেন, কোটি টাকা অর্জন করেছেন, এটাই বোঝাতে চাইলাম। আমাদের লক্ষ্য থাকতে হবে এই বাজার থেকে আমরা প্রফিট করে বাড়ি গাড়ি বানাবো। তবে এই বাড়ি গাড়ি বানাতে হলে আমাদেরকে অধ্যবসায় লাগবে, কঠোর পরিশ্রম করতে হবে। কারণ কোটি টাকা অর্জন করা বা বাড়ি গাড়ি করার শর্টকাট কোনো রাস্তা নাই বা লিগেল কোনো ওয়ে নাই রাতারাতি কোটিপতি হওয়ার। তাই আমাদের অধ্যবসায় থাকবে কিভাবে এই বাজার থেকে আমরা প্রচুর টাকা মুনাফা করতে পারি। আর আপনি যদি এই বাজার সম্পর্কে টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, সাইকোলজি অ্যানালাইসিস বা বাজার সেন্টিমেন্ট বুঝতে পারেন, তখনই আপনার দ্বারা সম্ভব এই কোটি কোটি টাকা এই বাজার থেকে উপার্জন করা। অন্যের কথায় প্রলোচিত হয়ে কখনো শেয়ার বাই সেল করবেন না। অন্যের কথায় নিজের বিজনেস পরিচালিত করলে গোল অ্যাচিভ হবে না। লক্ষ্য স্থির রাখতে হবে, আমরা এই বাজার থেকে কি চাই, কিভাবে উপার্জন করতে চাই, এবং ওই অ্যাচিভমেন্ট পেতে হলে আমাদের কি কি করণীয় সেই ব্যাপারে নিজের অবগত হতে হবে এবং সেইভাবে আমাদের কাজ করতে হবে। তার মানে আমাদের শিখতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে, শিখতে হবে। ইউটিউবে প্রচুর ফ্রি রিসোর্স পাওয়া যায়, সেইখান থেকে জানতে হবে বাজার কিভাবে চলে, কিভাবে বাজার থেকে ভালো রিটার্ন জেনারেট করা যায়। আসুন এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। শুরুতেই আমরা দেখব ডোরিন পাওয়ার। কারণ পাওয়ার সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের প্রতিদিনই অনেক ভালো কিছু দেখাচ্ছে আমাদের। ইতিমধ্যে আমরা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর নিয়ে আমরা অনেক কথা বলে আসছি। ইপিজিএল, কেপিসিএল, ইন্ট্রাকো সহ আরও কিছু স্টক নিয়ে আমরা অ্যানালাইসিস ভিডিও দিয়েছি। দেখেন, লাস্ট দিন বৃহস্পতিবার আমাদের ডোরিন পাওয়ারের ইপিএস থার্ড কোয়ার্টার ইপিএস দিচ্ছে, সেখান থেকে আমাদের ইপিএস ভালো আসছে। তারপরও শেয়ারটা কী করলো, একটা লাল ক্যান্ডেল দিল, প্রচুর ভলিউম হইল। তাহলে এইটা কি ইঙ্গিত বহন করে? সেই ইঙ্গিতটা বহন করে এই যে আমার একটা প্যাটার্ন ড্র করা আছে, এইটা হলো প্রফিট টেকিং জোন বা আমরা বলতে পারি সাপ্লাই জোন। কেন এটা সাপ্লাই জোন ছিল এবং এত ভলিউম কেন হলো, এইটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনাদের পিছনে আসতে হবে। পিছনে আসলে একই জিনিস আমরা চার্টে আমরা দেখব। দেখেন, এই যে এইখান থেকে শেয়ারটা পড়ে গেছে, এইখানে উঠে শেয়ারটা পড়ে গেছে কেন? এই যে এইটাও আমাদের আরেকটা সাপ্লাই জোন, এই ক্যান্ডেলটাকে সাপ্লাই জোন। দেখেন এই যে ক্যান্ডেলটা, এই যে আমাদের ভলিউম ক্যান্ডেল, হাই ভলিউম ক্যান্ডেল দিয়ে এই যে এইখানে টাচ করছে, এই যে আমার এই জোনে টাচ করে শেয়ারটা কিন্তু পড়ে গেছে। দেখেন হাই ভলিউম, আর এইখানটাতেও হাই ভলিউম, ঠিক আছে না? তাহলে এটাও হাই ভলিউম ছিল, এটাও হাই ভলিউম ছিল, তার মানে এটার সাথে এটা ম্যাচ করছে। এটাও আমাদের সাপ্লাই জোন, এইটাও আমাদের সাপ্লাই জোন। তারপরে কি করছে, শেয়ারটা কিন্তু আবার এখানে রিটেস্ট করছে, যেটাকে আমরা রিটেস্ট বলি। সেইখানে রিটেস্ট করছে, করে কিন্তু শেষ পর্যন্ত সে কারেকশনে আসছে। আরও পিছনে যদি যাই শেয়ারে, তাহলে আরও আমরা কিছু দেখতে পাবো। দেখেন এই যে
এইখান থেকে সে একটা হাই ভলিউম নিয়ে এখান থেকে রিজেকশন পাইছে, সে একটা অনেক কারেকশন হয়েছে। তার সাপ্লাই জোন কোনটা ছিল? তার সাপ্লাই জোন ছিল এই যেটা। তার মানে এই সাপ্লাই জোনে সে ট্যাপ করে একটা হাই ভলিউম নিয়ে সেল আসছে, মানে প্রফিট টেকিং হয়েছে, তারা সেল করে বেরিয়ে গেছে। তার মানে প্রফিট নিয়ে নিছে, কতটুকু তার কারেকশন হয়েছে। এবং এই যে এইখানেও সেমগুলি আপনি এইভাবে খুঁজলে আপনি দেখবেন প্রচুর উদাহরণ আছে। আর আপনারা যখন এইভাবে একটা শেয়ারের অ্যানালাইসিস করবেন তাহলে আর মানে ওই টাকা দিয়ে ভিডিও মানে কোর্স করে করা লাগবে না, আমার কাছে থাকেন, আমি আপনাদের সমস্ত ব্যাপারগুলি ভালোভাবে বোঝাবো। তবে আপনি বলবেন যে এখানে প্রফিট টেকিং হয়েছে, এখন কালকে যদি শেয়ারটা উঠে যায়, হ্যাঁ উঠে যেতে পারে। এখন যদি আমরা এটাকে আমরা এই যে প্রফিট টেকিং জোন ধরতেছি, এই প্রফিট টেকিং জোন ধরে যদি এটা কালকে বা পরশুদিন বা এর পরের দিন উঠে যায়, তাহলে আমাদের অন্য একটা প্যাটার্ন এখানে ফর্ম হবে। ওই প্যাটার্ন যদি একটা হারমোনিক প্যাটার্ন ড্র করি, তাহলে আমরা আমাদের পরবর্তী টার্গেটটা এই 44-45 টাকা হারমোনিক প্যাটার্ন অনুযায়ী আসে। আমি একে আর দেখাইলাম না। আর এটার জন্য হলো আমাদের এইটা হলো আমাদের ওই যে বক্স থিওরি, হরিজেন্টাল বক্স, ঠিক আছে। এই হরিজেন্টাল বক্স এইখান থেকে সে ফল করছে, এখানে সাপোর্ট নিয়েছে, আবার এইটুকু উঠলো, আবার এইটুকু উঠতেও পারে, উঠে সে আবার পরে যেতে পারে। আমরা যদি এভাবে দেখি, শেয়ারটা এখানে আসলো, এখানে এখন যাবে, 2-1 দিনের মধ্যে যেতেও পারে রিটেস্ট করার জন্য। আগে আমরা দেখে আসছি যে এই যে এখান থেকে নেমে এখানে উঠে আবার শেয়ারটা আমাদের রিটেস্ট করছে, তাই না? তো সেই হিসাবে সে আবার রিটেস্ট করার জন্য যেতেও পারে। বাট তার ফাইনালি যদি শেয়ারটা এখান থেকে এখানে উঠে আবার এখানে এসে আবার এইখানে উঠে সে ব্রেকআউট দিতে না পারে, তাহলে কিন্তু রিটেস্ট করেও সে আবার ফল ডাউন করে এই জায়গায় আসবে। তার মানে এই জায়গাতে যতক্ষণ শেয়ারটা আছে সেটা হলো তার অ্যাকুমুলেশন ফেজ। অ্যাকুমুলেশন ফেজ পার করে, যেহেতু আমাদের এই ডোরিন পাওয়ারটা আমাদের সব কিছু ভালো আছে, কি ভালো আছে ফান্ডামেন্টাল দিক, পি রেশিও 6.3, তার ন্যাব হলো 52 টাকা, বর্তমানে আছে 25 টাকা। সব কিছু ইপিএস যদি দেখি, ইপিএস গ্রোথও ভালো আছে প্রতি কোয়ার্টারে। লাস্ট ইয়ারে মনে হয় 24 সালে ইপিএসটা খারাপ ছিল, 23-24 দুইটাই খারাপ ছিল। যাই হোক, ওভারঅল শেয়ারটার ফান্ডামেন্টাল মোটামুটি ভালো আছে। সেই হিসাবে শেয়ারটা আমরা কিন্তু যদি একটা কিন্তু ব্রেকআউট দেয়, তাহলে 2-3টা স্টেপে প্রথম তার রেজিস্ট্যান্স হতে পারে 33-34 টাকা, দ্বিতীয় রেজিস্ট্যান্স হতে পারে 40 টাকা, তৃতীয় রেজিস্ট্যান্স হতে পারে এই 45 থেকে 48 টাকা। এইটুক পর্যন্ত আমরা শেয়ারটা দেখতে পারি, তবে এর মধ্যে এই ব্রেকআউটটা দিতে পারবে। আশা করি বুঝতে পারছেন। এবং যদি আপনারা চান অনেক বিস্তারিত অ্যানালাইসিস দেব, কারণ সময় স্বল্পতা, বুঝেন না, অল্প সময়ের মধ্যে বড় ভিডিও আপনারা দেখতে চান না, টেনে টেনে দেখেন। তারপরে আরেকটা ব্যাপার আছে, আমার এইখানে প্রায় 90% ভিউয়ার আছেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন, হয়তো লাইক করেন বা লাইক কমেন্ট কিছুই করেন না, ঠিক আছে। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা যারাই আমার ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করেন নাই, ঠিক আছে, অন্তত একটা লাইক দিয়ে যান প্লিজ। দ্বিতীয় যে শেয়ারটি নিয়ে কথা বলবো সে হলো গ্লোবাল হেভি কেমিক্যাল, জেড ক্যাটাগরির ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যালের একটা স্টক। তো এটা নিয়ে বেশি কিছু বলবো না, শেয়ারটা অ্যাকুমুলেশন ফেজে আছে। দেখেন এখানে অ্যাকুমুলেশন ফেজে আছে, অনেক কথা আমার ভুলে যায়, সে কারণে আমি কিছু নোট আপনাদের জন্য রাখছি। অপশনিন কোম্পানির একটা প্রতিষ্ঠান এটা, তার বর্তমানে তার গ্যাস কানেকশন নাই, তার 3টা ইউনিটের মধ্যে 2টা ইউনিটই বন্ধ আর একটা ইউনিট রানিং আছে, গ্যাস সংযোগের কারণে, মানে গ্যাস পাচ্ছে না ভালোভাবে। আর টেকনিক্যালি যদি আমরা দেখি, এই যে আমরা একটা ট্রেন লাইন ড্র করে রাখছি, এই ট্রেন লাইনটা অবশ্যই আমাদের পার করতে হবে। পাশাপাশি কি করতে হবে, আমরা যদি, যেহেতু আমরা MA20টাকে আমরা খুব প্রাধান্য দিই, আমরা MA20টা দেখি, তার মানে MA20-র নিচে এখনও আছে, তাহলে আমরা এই শেয়ারটাতে এই সাইডওয়েজ রেঞ্জ বা অ্যাকুমুলেশন ফেজটা আমরা খেয়াল করব। আমরা শর্ট টার্ম ট্রেডের জন্য আমরা এইটার MA20-র উপরে গেলে হয়তো আমরা এইটা স্টপ লস ধরে, এই লেভেলটাকে স্টপ লস ধরে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নিতে পারি। বাট
বড় কোনো রিটার্ন পাইতে হইলে অবশ্যই জানতে হবে শেয়ারটা ক্যাটাগরি কবে চেঞ্জ হয় এবং গ্যাসের সংযোগ পাইলো কি না, এবং এই যে বক্স, এই বক্সের উপরে শেয়ারটা আগে যেতে হবে, ভলিউম আস্তে আস্তে বাড়তে হবে, ভলিউম অন্তত এইরকম ভলিউম আমাদের পেতে হবে, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এরকম ভলিউম পেতে হবে। তাহলে যদি এইগুলি সব ঠিক থাকে তাহলে আমরা শেয়ারটার কোন পর্যন্ত আমরা পেতে পারি, 52 টাকা আমরা টার্গেট পেতে পারি। সেটা তো একদিনে যাবে না। ওই যে আমরা এর আগের স্টকে আমরা দেখলাম যে কিভাবে সাপ্লাই জোন কোথায়, মানে প্রফিট টেকিং জোন কোথায়, এই যে এইটা হতে পারে প্রফিট টেকিং জোন, এটা হতে পারে প্রফিট টেকিং জোন, তারপরে এইটা হতে পারে প্রফিট টেকিং জোন, তারপরে ফাইনালি এইটা হতে পারে প্রফিট টেকিং জোন। সেই জন্য ধাপে ধাপে এবং ধাপে ধাপে আমরা নতুন নতুন ভিডিও দেব, নতুন নতুন আপডেট দেব। সাথে থাকার জন্য ধন্যবাদ, সাথেই থাকবেন। পরবর্তী নির্বাচিত স্টকটা হলো মন্নু অ্যাগ্রো, যেটা একটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের এ ক্যাটাগরির শেয়ার, পাশাপাশি একটা লো পেড শেয়ার। যদি আমরা এখানে আসি, দেখেন তার ন্যাপ 135 টাকা, বর্তমান ভ্যালু 314 টাকা, পি রেশিও কত 112 টাকা। যদিও আমরা জানি যে লো পেড স্টকের ক্ষেত্রে বা জেড ক্যাটাগরি স্টকের ক্ষেত্রে পি রেশিও কোনো কাজে আসে না। সো সেই হিসাবে আমরা এত কিছু আমাদের দেখার দরকার নাই, ন্যাপ পি রেশিও দেখার দরকার না, লো পেড স্টক। এবং পাশাপাশি আমাদের টেকনিক্যাল ডাটা কি বলে, টেকনিক্যাল ডাটা বলে আমাদের শেয়ারটা কোথা থেকে, অনেক উপর থেকে, যদি আমরা পিছনের দিকে যাই দেখব অনেক উপর থেকে শেয়ারটা নেমে আসছে। আচ্ছা, এত পিছনে যেতে পারতেছি না, মোটামুটি এইটুক 1070 টাকা থেকে শেয়ারটা নেমে আসছে। বর্তমানে সে একটা অ্যাকুমুলেশন ফেজে ছিল এবং সেই অ্যাকুমুলেশন ফেজ থেকে বেরিয়ে ব্রেকআউট দিয়েও সে আবার নিচে চলে আসছে। ঠিক আছে, এই ব্রেকআউট দিয়ে সে ব্রেকআউট ফেল করছে, ফেল করে নিচে আসছে। তার মানে এটাতে ভালো কিছু আপাতত দেখা যায় না। তবে হ্যাঁ, দেখা যায় এইখান থেকে সে নেমে এসে সে এইখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। যদি সাপোর্ট নেয়, আমরা তো অ্যানালাইসিস জানি যে এখান থেকে শেয়ারটা যদি এখান থেকে ধরি, এখানে এসে সাপোর্ট নিয়ে এখানে উঠছে, এখান থেকে উঠে এখানে সে ব্রেকআউট দিয়ে আবার এখানে আসছে। এখন হয়তো যদি এখানে সাপোর্ট সে করতে পারে, নিতে পারে, আবার এখানে যাবে, এইভাবে গিয়ে ব্রেকআউট দিব। পাশাপাশি যেহেতু বাজার মন্দ, তাই তো ব্যাপারগুলি অন্যরকম হতে পারে, আরও নিচে নামতে পারে। তবে আরও যদি নিচে নামে, সেটা কোথায় নামবে এটাও আমাদের দেখা দরকার। আর 30 এপ্রিল এই কোম্পানিটা তার থার্ড কোয়ার্টার ইপিএস ডিক্লারেশন আসবে। সো যা করার এই থার্ড কোয়ার্টার ইপিএস দেখে করতে হবে। অন্যদিকে এটা একটা পজিটিভ দিক আমি দেখি, যেটা হলো তার আরএসআই এখনও সে 40-এর উপরে আছে। সো যদি 40 থেকে আরএসআই ঘুরে যায় এবং এই সাইডের উপরে যায়, তাহলেই আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নেওয়ার কথা, নতুন এন্ট্রি নেওয়ার কথা ভাবব। আর ইপিএস যদি খারাপ আসে তাহলে তো শেয়ারটা ফল ডাউন করবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, ওভাবে একটু ডিসিশন নেবেন যত উপরে সম্ভব। এইদিকে যদি ইপিএস 30 তারিখে ইপিএস আগে যদি এইদিকে যায়, তাহলে 50% শেয়ার সেল করে ক্যাশ ফ্রি রাখাটাই উত্তম। পরবর্তী যে শেয়ারটা আমরা দেখতেছি সেটা হলো প্রভাতী ইন্স্যুরেন্স। তার পি রেশিও ভালো আছে, 32 টাকা প্রাইস আছে। তো ডিসেম্বর ক্লোজিং তার শেয়ার, তার 28 এপ্রিল তার এজিএম হবে, সেখানে তার ডিক্লারেশন হয়তো আসবে, কি দিবে না দিবে। গত বছর 12.5% ক্যাশ দিচ্ছিল। তো এখন আমরা টেকনিক্যাল চার্টে যাই। টেকনিক্যাল চার্ট আমাদের কি বলে, টেকনিক্যাল চার্ট আমরা বলিঞ্জার ব্যান্ড অন করে রাখছি যাতে করে কম সময় করা যায়। বলিঞ্জার ব্যান্ডের মিডল ব্যান্ড, আমাদের মিডল ব্যান্ডের উপরে আছে, আপার ব্যান্ডটা টাচ করে সে রিজেকশন পাইছে, একটা ভালো ভলিউম পাইছে। তাহলে যাদের এই শেয়ারটা হোল্ডিংয়ে আছে তারা অবশ্যই আগামীকালকে 27 তারিখ, আগামীকালকে শেয়ারটা যদি এই যে আজকের দিনের যে 32 টাকা 70 পয়সার উপরে শেয়ারটা পারফর্ম করে, তাহলে শেয়ারটা ধরে রাখবেন। আর যদি 32 টাকা 33 টাকা 70 পয়সার উপরে পারফর্ম না করে, মানে প্রাইস ধরে না রাখতে পারে, তাহলে অন্তত 50% শেয়ার আপনারা মেরে দিবেন। তারপরে কি ডিভিডেন্ড দেয় এইটার উপর ডিপেন্ড করে
পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তবে আমরা 31 টাকা 70 পয়সার নিচে যদি শেয়ারটা ক্লোজ দেওয়ার সম্ভাবনা থাকে তাহলে শেয়ারটা থেকে বেরিয়ে যেতে হবে, অবশ্যই বেরিয়ে যেতে হবে। এটা হলো আমার মতামত। এখন আপনারা বেরিয়ে যাবেন না রাখবেন, টোটালটাই আপনাদের। ভিডিও শেষ করার আগে বলতে চাই আরও কিছু স্টক রয়ে গেছে যেগুলি পরবর্তী ভিডিও আজকে আপলোড দিব, যেমন সাহেম কটন আছে, ফোয়াং ফুড, সোনালিয়া, ডমিনেস, ওয়েলটন, বেস্ট হোল্ডিং, এসএস স্টিল, এইগুলি। সাথে সাথে এও বলতে চাই আপনাদেরকে কিছু অনেক ভিডিও দিয়েছি, তার মধ্যে কিছু ফান্ডামেন্টাল ভিডিও আছে, অ্যানালাইসিস ছিল, অলিম্পিক ছিল, লাফার্স হোলসিম ছিল, তারপরে জিপিএস ইস্পাত ছিল, কনফিডেন্স সিমেন্টও মেবি ছিল, কনফিডেন্স সিমেন্ট। এই ধরনের কিছু ফান্ডামেন্টাল স্টক নিয়ে আপনাদের সাথে অনেক আলোচনা করছি, যেইগুলি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো হতে পারে। পাশাপাশি আপনাদের সাথে কথা বলছিলাম এই যে কেপিসিএল নিয়ে, ইপিজিএল নিয়ে, তারপরে আরও দু একটা মনে হয় পাওয়ার সেক্টরে ইন্ট্রাকো নিয়ে কথা বলছিলাম। সো এই শর্ট টার্মের জন্য এই কেপিসিএল একবার দুইবার আমরা ভিডিও দিচ্ছি, ইপিজিএলেরও ভিডিও দিচ্ছি। সো শর্ট টার্মের জন্য এই শেয়ারগুলো আপনারা নজর রাখতে পারবেন। ভিডিও শেষ করার আগে রিকোয়েস্ট রইল, অ্যানালাইসিসটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। পাশাপাশি বেল বাটনটা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।